স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলিন। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষের লেনদেনের সমাপ্তি হয়েছে এবং আজকে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সপ্তাহের শেষ কার্যদিবসে 2 পয়েন্টের মতো নেগেটিভ থেকে লেনদেনের সমাপ্তি হয়েছে। এবং আমরা যদি একটু দিন শেষের সমাপ্তি দেখে আসি, ডিএসসির সূচকগুলোর অবস্থান দেখে আসি, চলুন আমরা একটু দেখে আসি ডিএসসির সূচকগুলোর কি অবস্থান রয়েছে। এবং আমরা দিন শেষে দেখতে পাচ্ছি যে 7 পয়েন্টের মতো নেগেটিভ রয়েছে ডিএসসির প্রধান সূচক, 4,958 পয়েন্টের সূচকটির অবস্থান রয়েছে। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হয়েছে তাদের মধ্যে 108টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। দর হারানোর সংখ্যা দেখতে পাচ্ছেন 211টি এবং অপরিবর্তিত প্রতিষ্ঠানের সংখ্যা 71টি রয়েছে। এবং দিন শেষে টার্নওভার ছাড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে 379 কোটি টাকা 379 কোটি টাকার মতো লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে। তো লেনদেনের গতি আসলে কিছুটা স্লো ট্রেন্ডের মধ্য দিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সমাপ্তি হয়েছে। আরেকটা বিষয় যদি একটু জানিয়ে রাখি যে সবচেয়ে বেশি টার্নওভার ছাড়িয়েছে কিন্তু ফার্মাসিউটিক্যাল সেক্টরে, মোট লেনদেনের 16.25% লেনদেন হয়েছে, যা টাকার অঙ্কে 55 কোটি টাকা। ইন্স্যুরেন্স সেক্টরে 45 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের 13.21%। এবং টেক্সটাইল সেক্টর রয়েছে এই তালিকায় তৃতীয় অবস্থানে। দিন শেষে দেখা যাচ্ছে 42 কোটি টাকার কিছুটা বেশি লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে, যা মোট লেনদেনের 12.24%। এবং পজিটিভ ট্রেন্ডের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে মিউচুয়াল ফান্ড সেক্টর, টেনারি সেক্টর, টেলিকম সেক্টর, ফুড সেক্টর, ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের দিন শেষে খবরাখবর জেনে নিলাম। এবার পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন এফসিএম এর সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ। জি, আজকে সপ্তাহের শেষ কার্যদিবস, মার্কেটের কি অবস্থা দেখতে পাচ্ছেন? মার্কেটটা তো অ্যাজ ইউজুয়াল এই সপ্তাহে পুরোটাই তো মার্কেটের ভলিউম ছিল না। যেখানে গত 3 মাসে ভলিউম ছিল প্রায় 450 কোটি টাকা, আর এবার জানুয়ারিতে এসে 400 কোটি টাকার নিচে নেমেছে। জি, এখন প্লাস মানে যাই হোক, মার্কেটে একটা ভলিউম এক্সপেক্ট করে। মার্কেটে ভলিউম না থাকলে তো রিলেটেড যারা আছে, ব্রোকার হাউস, মার্চেন্ট ব্যাংক, স্টক এক্সচেঞ্জ, সবার তো আর্নিং কমে যাবে। তো সেই জন্য মার্কেটে একটা ভলিউম দরকার, যে দিক থেকে হোক, ইনভেস্টরদের দিক থেকে হোক, ট্রেডারদের দিক থেকে হোক, একটা ভলিউম দরকার। রিটেলার হোক, বাল্ক ট্রেড হোক, কোনো জায়গায় তো মানে ভাইব্রেন্সি নাই। এটাই আমার আপনার কাছে। ভাষায় একটু কথা বলি যে আসলে মার্কেটের যেহেতু ভলিউম দরকার এবং এই যে ভাইব্রেন্সি যেটা বলছিলেন, এই যে এই গতিটা ফিরিয়ে আনতে মার্কেটের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে? মার্কেটের জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, এটা তো আসলে খুব হালকা কথা। মার্কেটটা কোথায় অবস্থিত? জি, মার্কেটটা বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের মার্কেট এটা। তো বাংলাদেশের কান্ট্রির ইকোনমি, পলিটিক্যাল সিচুয়েশন, এগুলো কিন্তু আমরা আলোচনায় না আনলেও এটা একটা বড় ফ্যাক্টর। এখন যদি ইকোনমির অবস্থা ভালো হতো, লিস্টেড কোম্পানি, নন লিস্টেড কোম্পানি, এদের ব্যবসায় যদি ভাইব্রেন্সি থাকতো, এদের কনস্ট্রেন্ট গুলো রিমুভ করা যেত। কনস্ট্রেন্টের মধ্যে সবচেয়ে বড় কনস্ট্রেন্ট হলো পাওয়ার। তো ওগুলো যদি ঠিক না হয় বা ওগুলো যদি সচল না থাকে, তাহলে পুঁজিবাজারের ভাইব্রেন্সি, এটা তো আমার দৃষ্টিতে এটা উঠবে না, আর্টিফিশিয়াল। এটা লাস্ট করবে না ওই ভাইব্রেন্সি। জি। আর এই যে বলছিলেন যে মার্কেটের আসলে এটা বাংলাদেশের মার্কেট, সেই বাংলাদেশের মার্কেটের এই পার্সপেক্টিভ হিসেব করেই কিন্তু আমাদের আগাতে হবে এবং সেই অনুযায়ী মার্কেটের জন্য যে ধরনের পদক্ষেপ সেটাই তো নেওয়া উচিত। না, মার্কেটের পদক্ষেপ বলতে, যেটা মার্কেট আর পদক্ষেপ দুটো কিন্তু এক না। পদক্ষেপ বলতে যদি আমরা রেগুলেটরকে বলি, রেগুলেটর ডে টু ডে ট্রেডের উঠানামার জন্য কোনো পদক্ষেপ নিতে পারে না। ওরা পলিসি সাপোর্ট দিতে পারে, এবং পলিসি সাপোর্টের আউটকাম কিন্তু দেরি আছে, আসতে দেরি হয়। আজকে একটা পলিসি ডিসিশন নিল, এটা কালকে এটা এফেক্টেড বাজারে আসবে না। কিন্তু আমাদের পুঁজিবাজারে আমরা এই ধরনের জিনিস দেখতে অভ্যস্ত হয়ে গেছি। বিএসসির সামনে হইচই করলো, মিছিল করলো, স্লোগান দিল, তারপরে বাজার উঠে গেল, এরপরের দিন আবার কতক্ষণ পরে এটা পড়ে গেল। তো এই ধরনের আমাদের একটা ফেক এই প্রবলেম আছে। পুঁজিবাজারকে যদি ফান্ডামেন্টালি যদি দাঁড়া করাইতে হয়, প্রথম কথা হচ্ছে পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে হবে।
জি। ভালো কোম্পানি বলতে আমি এটা বলবো যারা ইকোনমিতে কন্ট্রিবিউট করে, যেসব কমার্শিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা ইন্ডাস্ট্রি, সেগুলো পুঁজিবাজার যদি না আসে, পুঁজিবাজারের সাথে ইকোনমির লিঙ্কিংটা কেমন করে হবে? জি। পুঁজিবাজারের সাথে আমাদের ডিলিংক আছে। ফার্মাসিউটিক্যালে যারা মার্কেট লিডার ওরা পুঁজিবাজারে নাই সম্ভবত। ইনসেপ্টা বিশাল একটা বড় কোম্পানি, পুঁজিবাজারে নাই, এটা বোধহয় সেকেন্ড হাইয়েস্ট। তারপরে সিমেন্টের মধ্যে বড় যারা আছে, সেভেন সিমেন্ট রিং, এরা বাজারে নাই। আবুল খাই গ্রুপ বাংলাদেশ বিশাল একটা গ্রুপ, তারা বাজারে নাই। আকিজ বিশাল একটা গ্রুপ, তারা তাদের কোনো প্রতিষ্ঠান বাজারে নাই। পার্টেক্স একটা বিশাল গ্রুপ, তাদের প্রতিষ্ঠান বাজারে নাই। জি, আমি বিদেশ আপনার এই কথার উপর ভিত্তি করে আমি একটু বলতে চাচ্ছিলাম যে এই যে কোম্পানিগুলো যাদের কথা বললেন যে তারা আসলে বাজারে নাই, তারা কি দেখে বাজারে আসবে? বাজারে যে ভালো কোম্পানিগুলো আছে তাদের পারফরমেন্সও তো আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। তাদের ডিভিডেন্ড দিচ্ছে কিন্তু সেই অনুযায়ী তাদের গ্রোথ দেখতে পাচ্ছি না, তাদের মুভমেন্ট দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এই ফান্ডামেন্টাল শেয়ারগুলোরও কোনো মুভমেন্ট নাই, এটার দায় কাদের? না, ফান্ডামেন্টাল শেয়ারের মুভমেন্ট নাই, এটার জন্য ফান্ডামেন্টাল শেয়ার কিনে ইনভেস্টররা। ইনভেস্টর মানে যারা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছরের জন্য হোল্ড করে, তাদেরকে ইনভেস্টর বলি আমরা। জি। এবং এখানে বড় আছে, ছোট আছে। ছোট ইনভেস্টর যারা ছিল, তারা এই ইনফ্লেশন, এই প্রেসারে তাদের সেভিং তারা ভাঙিয়ে ফেলেছে। তাহলে কি আমি বলবো যে এই মার্কেটের এই দায়, এর পেছনে কিন্তু এই যে বড় ইনভেস্টর যারা, তাদেরও কিছু দায় আছে? এর দায় বলা যায় না, তারা বড় ইনভেস্টর তো আমি বলি না এভাবে, আমি বলছি যে কোম্পানিগুলো, বড় কোম্পানিগুলো, তাদের দায় তো অবশ্যই আছে। জি। তারা তাদের পরচুনটা শেয়ার পাবলিকের শেয়ার করার জন্য তারা বাজারে আসা উচিত। এবং এই জন্য আমরা এই ডাইরেক্ট লিস্টিং এর কথা বলে আসছিলাম, যে ডাইরেক্ট লিস্টিং যদি হয় তাহলে ভালো কোম্পানিগুলো কিন্তু বাজারে আসবে এবং ওরা ফেয়ার প্রাইস পাবে, বিনিয়োগকারীরা ভালো শেয়ারটা বাজারে পাবে। তো রেগুলেটররা এই ডাইরেক্ট লিস্টিং এর ব্যাপারটা নিয়ে, এই আইপিও ইস্যু রুলের মধ্যে ডাইরেক্ট লিস্টিং কিছু নাই। আমি বলবো যে আইপিও ইস্যু রুল যেটা আসছে, এটার মধ্যে এটা একটা বড় ল্যাপস আছে। এখন ইমিডিয়েটলি ডাইরেক্ট লিস্টিং এর প্রভিশনটা এখানে থাকা উচিত, তাহলে ভালো কোম্পানি বাজারে আসবে, দে উইল গেট দি বেটার প্রাইস। জি, আসবো একটু অন্য প্রসঙ্গে, আসলে মিউচুয়াল ফান্ড নিয়ে আসবো। এই সেক্টরটি যেখানে অন্য দেশেও এই সেক্টরটির অবস্থা বেশ ভালো, সেখানে আমাদের দেশে আসলে এই সেক্টরের এই অবস্থা কেন? ফান্ড সংখ্যা এবং সম্পদ বাড়লেও মোট বিনিয়োগের আকর্ষণ নেই কেন? না, এখানে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে তো মিউচুয়াল ফান্ডের মধ্যে যারা বড় বড় ফান্ড ম্যানেজার ছিল, তাদের যেসব কেলেঙ্কারি, তাদের কেলেঙ্কারি মানে তারা এখান থেকে টাকা অন্য জায়গায় সরিয়ে ফেলছে। তো ওরা তো এখন এই জন্য মিউচুয়াল ফান্ড এভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আছে। আর মিউচুয়াল ফান্ডের লিঙ্ক হচ্ছে শেয়ারের সাথে। শেয়ারের কোম্পানিগুলো যদি ভালো ডিভিডেন্ড দেয়, এখানে যদি লিকুইডিটি ভালো থাকে, তাহলে মিউচুয়াল ফান্ড ভালো করতে পারে। অন টপ অফ দ্যাট, এই যে নতুন মিউচুয়াল ফান্ড রুল যেটা করেছে, এখানে বলেছে যে আর ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড থাকবে না। জি। যে কয়টা মিউচুয়াল, 36টা না 37টা মিউচুয়াল ফান্ড আছে বাজারে, ক্লোজ এন্ড বলছে যে এগুলোকে 37টা বন্ধ আছে। করে দিতে হবে। হ্যাঁ, বন্ধ করে দিতে হবে। তো বন্ধ করে দিতে গেলে এগুলোতে বিনিয়োগ করতে যাবে কে? জি। এগুলোতে বিনিয়োগ করতে যাবে কে? এটা এবং যেগুলো কোম্পানিকে বন্ধ করে দিবে, এই কোম্পানিগুলো তো লং টার্ম বিনিয়োগের কথা চিন্তা করবে কিনা আমার তো সন্দেহ আছে। কারণ তাদেরকে বলা হয়েছে, তোমরা 10 বছরের বেশি যারা সেকেন্ড টাইম এক্সটেনশন নিছে, তাদেরকে বলা হয়েছে তোমরা সম্ভব হলে আর্লি তুমি লিকুইডেশনে চলে যাও। জি, আমরা তো আসলে সম্ভব শেষ করব, তার আগে অন্য একটা বিষয় নিয়ে জানতে চাইবো যে আসলে পৃথিবীর অন্যান্য দেশে যেখানে হচ্ছে ক্যাটাগরিই নাই, সেখানে আমাদের দেশে অলরেডি এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে এবং নতুন একটা আর ক্যাটাগরির একটা প্রস্তাবনাও চলছে। এটা নিয়ে আপনার বক্তব্য কি? এখানে ক্যাটাগরি ব্যাপারটা হচ্ছে যে কম রিস্ক ফ্যাক্টর অনুসারে ক্যাটাগরি করা হয়েছিল। তো এখন নাই এ কথাটা এটা না, অন্য দেশের বিনিয়োগকারীরা আগে শিখে মোরলেস তারপরে ক্যাপিটাল মার্কেটে আসে। জি। আমাদের দেশে যে কেউ একজন গিয়ে একটা বিও অ্যাকাউন্ট খুলতে পারে, ক্যাপিটাল মার্কেট সে যদি বানানো করতে না পারে, তার বিও খুলতে কোনো আপত্তি নেই। তো এই জন্য তাকে রিস্ক ফ্যাক্টরটা বোঝানোর জন্য করা হয়েছিল। জি। আর ক্যাটাগরি যেটা, এটা তো জুটা আবিষ্কার। আমার একটা ভিডিও আছে, আমি তো এখানে সময় পারমিট করব না, ভিডিওটা দেখবেন। আর ক্যাটাগরির ব্যাপারে এটা কোনো অবস্থাতে এটা ঠিক হবে না। কারণ জেড ক্যাটাগরি যখন করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে যদি এটা বেটার পারফরমেন্স না করে, তাদের বোর্ড রিকনস্টিটিউশন করা হবে, তারপরেও যদি বেটার না হয়, তারপর তাদেরকে লিকুইডেশন করা হবে। জি। আর আমরা এখন বলতেছি কি, ওরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা বলা, আইপিওতে যদি কোনো কোম্পানি আসতে চায়, তাহলে তার প্রিভিয়াস
প্রফিটেবিলিটি রেকর্ড থাকতে হবে। তো এখন এই কোম্পানিগুলো যে ক্যাটাগরি যেসব কোম্পানি আছে, মোস্ট অফ দি কোম্পানির ইয়ার্স টুগেদার লস দেখাই আসছে। তো ওরা পুঁজিবাজারে থাকার তো কোনো অধিকার নাই। তো ওদেরকে পুঁজিবাজারে রাখার জন্য জেড ক্যাটাগরি মানি হচ্ছে যে ওই জুতা আবিষ্কার, ওই যে রাজার পায়ে অ্যালার্মিং জুতা একটা সিচুয়েশন। সারা পৃথিবীর ধুলা পরিষ্কার করা, এটা মোটেও উচিত হবে না। এটা এটা একদম মানে কুখ্যাত প্রস্তাব। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম আইল্যান্ড সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন FCMA এর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।